নচিকেতার সেই গানটার কথা মনে আছে? কসাই জবাই করে প্রকাশ্য দিবালকে, ডাক্তারের আছে ক্লিনিক আর চেম্বার। ছোটবেলায় গানটা শুনলে মনে হতো যে ডাক্তারের মতো একটা নোবেল প্রফেশন সম্বন্ধে কেউ এত কুৎসিত নোংরা কথা কিভাবে বলতে পারে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই গানের প্রত্যেকটা লাইন যেন বাস্তবের রূপ নিচ্ছে। 2023 সালের জুলাই মাস আহমেদাবাদের একটা বিখ্যাত প্রাইভেট হসপিটাল থেকে ওই জনকল্যাণমূলক কাজের নামে 13টা গ্রামে ক্যাম্প করা হয়। সেখানে বেশ কয়েকটা বাচ্চাকে রিপোর্ট দেওয়া হয় যে তাদের হার্টে ব্লকেজ রয়েছে এবং তাদের প্যারেন্টসদের বলা হয় সেই প্রাইভেট হসপিটালে গিয়ে দেখা করতে। এবার ওই প্যারেন্টসরা যখন হসপিটালে যান, ইমিডিয়েটলি ওই বাচ্চাদের ট্রিটমেন্ট শুরু হয়, এমনকি তাদের হার্টের ব্লকেজ ঠিক করার জন্য অপারেশনও করা হয়। এদের বেশিরভাগই ছিল লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, যারা তাদের বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য নিজেদের সর্বস্ব বিক্রি করে দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে যখন রিপোর্ট সামনে আসে, ইনভেস্টিগেশন হয়, তখন জানা যায় এই প্রত্যেকটা অপারেশনই ফেক ছিল। না তো ওই বাচ্চাদের হার্টে কোনো ব্লকেজ ছিল, না তো তাদের কোনো সার্জারি হয়েছিল। এই পুরো বিষয়টাকে করা হয়েছিল টাকা লুট করার জন্য। এবার বলুন তো, আপনি এদেরকে ভগবান বলবেন নাকি মাফিয়া বলবেন? আর শুধুমাত্র কিন্তু আহমেদাবাদ নয়, ভারতের প্রায় প্রত্যেকটা বড় বড় শহরেই এই প্রাইভেট হসপিটাল মাফিয়াদের রাজ চলছে। রিসেন্টলি জি নিউজের একটা রিপোর্ট অনুযায়ী ভারতের প্রত্যেক বছর যে পরিমাণ অপারেশন হয় তার 44%ই ফেক। মানে বুঝতে পারছেন, দিনে দুপুরে ডাকাতি হচ্ছে। আর শুধুই কি ফেক অপারেশন, ফেক মেডিসিন, ফেক টেস্ট, আননেসেসারি সি সেকশন ডেলিভারি, ডেড বডি ট্রিটমেন্ট, এগুলো এখনকার ওই রোজকার ঘটনা হয়ে গেছে। আপনার আশেপাশে থাকা 10 জন মানুষের মধ্যে এরকম দু একটা ঘটনা আপনি পাবেন। কিন্তু প্রশ্ন হলো, এই জিনিসগুলো ঠিক কিভাবে হচ্ছে? আমাদের আইনি ব্যবস্থা কি এতটাই দুর্বল যে বারবার এই স্ক্যামগুলো সামনে আসার পরেও রমরমিয়ে এই মাফিয়ারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে? আচ্ছা, প্রাইভেট হসপিটালের কথা না হয় বাদ দিলাম, সরকারি হাসপাতাল, সেখানেও কি আমরা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছি? একটা ফ্রি বেড বা ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে গেলেও আমাদেরকে দিতে হয় চা পানির খরচ বা কোনো নেতা মন্ত্রীর পায়ের ধুলোর দরকার হয়। তো বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। আজ কথা বলবো আমাদের দেশে বাড়তে থাকা হেলথ কেয়ার স্ক্যাম নিয়ে। আর এই ধরনের ভিডিওগুলো বানাতে আমাদের টিমের অনেক পরিশ্রম করতে হয়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই একটা করে লাইক করে দিন। আর এই ভিডিওগুলো টেক ডাউন করার জন্য এই মাফিয়ারা অ্যাকশন নিতে পারে। তাই আপনাদের কাছে এটাও অনুরোধ করবো, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন। ইন্ডিয়া এই মুহূর্তে পৃথিবীর মোস্ট পপুলেটেড কান্ট্রি। ইভেন জাপানকে পেছনে ফেলে এখন আমরা 4th লার্জেস্ট ইকোনমি হয়ে গেছি। The Indian economy has crossed a major milestone. India is now the 4th largest economy in the world. India has overtaken Japan and become the 4th largest economy in the world. India climbs another global rung in the economic race, but is the celebration premature? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে হু এর রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে কিন্তু ডাক্তারের কোনো কমতি নেই। কারণ হু এর রিপোর্ট অনুযায়ী কোনো দেশে প্রতি 1000 জন নাগরিকের জন্য একজন করে ডাক্তার থাকা উচিত। সেখানে আমাদের দেশে প্রত্যেক 834 জনের পেছনে একজন করে ডাক্তার রয়েছেন। মানে খাতায় কলমে কিন্তু ডাক্তারের পরিমাণ অনেকটাই বেশি। অথচ এত পরিমাণ ডাক্তার থাকা সত্ত্বেও সরকারি হসপিটালগুলোতে পরিষেবা দেওয়ার মতো ডাক্তারই খুঁজে পাওয়া যায় না। শহরে ফের রেফার রোগে হয়রানির অভিযোগ। ফের রেফার রোগের জেরে রোগী হয়রানি। কর্মবিরতির জেরে থমকে যায় হাসপাতালের চিকিৎসা পরিষেবা। और इधर गेट भी बंद है, चारों तरफ डॉक्टर्स नहीं अवेलेबल है। অপেক্ষা আর অপেক্ষা, ডাক্তারবাবুর দেখা নেই, কারণ ডাক্তারবাবুই তো নেই। 2025-এর সার্ভে অনুযায়ী আমাদের ভারতে প্রায় 780টা মেডিকেল কলেজ রয়েছে, যেখান থেকে প্রতি বছর প্রায় 1 লক্ষ ডাক্তার পাশ করে বের হচ্ছেন। ইভেন 2025-এ সরকারের বাজেটে হেলথ সেক্টরের জন্য 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু এত কিছুর পরেও আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা যেন কোনোভাবেই ইমপ্রুভ হচ্ছে না। আর এর পেছনে সবথেকে বড় কারণ হলো প্রাইভেট হসপিটাল মাফিয়ারা। 2021-এর এশিয়ান জার্নালের সার্ভে অনুযায়ী হেলথ কেয়ার সেক্টরে যে সমস্ত স্ক্যাম হয় তার প্রায় 60%ই হয় প্রাইভেট হসপিটালগুলোতে। আর এই স্ক্যামগুলোর একদম টপে রয়েছে মেডিকেল নেগলিজেন্সি। 30শে নভেম্বর 2017 আশিস কুমার তার স্ত্রী বর্ষাকে নিয়ে যায় ডাক্তারের কাছে প্রেগন্যান্সি চেক আপের জন্য। ডাক্তার জানায় বর্ষার অবস্থা খুবই ক্রিটিক্যাল। আর ডাক্তারের পরামর্শ মতো তারা ইমিডিয়েটলি বর্ষাকে হসপিটালে ভর্তি করে, যেখানে বর্ষার সি সেকশন ডেলিভারি হয় এবং সে 2টো যমজ বাচ্চার জন্ম দেয়। কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ মাত্র 1 ঘন্টার মধ্যেই ওই 2টো যমজ বাচ্চাকেই মৃত ঘোষণা করে।
আর এক প্রকার তাড়াহুড়ো করে প্লাস্টিকের ব্যাগে র্যাপ করে ওই বাচ্চা দুটোর মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেয়। মানসিকভাবে ভেঙে পড়া এই পরিবারটা যখন তাদের বাচ্চার মৃতদেহ নিয়ে বাড়িতে ফিরছিল, তখন তারা ওই প্লাস্টিকের ভিতর কিছু নড়াচড়া করতে থাকে। ইমিডিয়েটলি প্লাস্টিক খুলে তারা যা দেখতে পায়, তাদের পুরো পরিবার শকড হয়ে যায়। কারণ ওই দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা তখনও বেঁচে ছিল। Max Hospital in Delhi allegedly declared an alive newborn dead. तो लड़का जिंदा हुआ था, थोड़ा होश था, उसने हाथ पैर भी हिलाए, उन्होंने बच्चे को साथ रखा दोनों। ওই पরিবারটা সঙ্গে সঙ্গে ছুটে যায় হসপিটালে, কিন্তু হাজারো চেষ্টা করার পরেও সেই বাচ্চাটিকে আর বাঁচানো যায়নি। हमने उसको खोल के देखा तो बच्चा उसकी सांस चल रही थी। भतीजी है, उसके छोटे 2 बेबी कल हुए थे और उन्होंने मृत घोषित करके हमें वापस हमें दे दिया। मेरे दोनों बेबी जिंदा थे, मेरे को इंसाफ चाहिए बस, इंसाफ चाहिए बस, इंसाफ चाहिए। এবার একবার ভাবুন, যে মা এতগুলো মাস ধরে দুটো বাচ্চাকে তার গর্ভে বড় করলো, তাদের পরিবারের যে স্বপ্ন দেখেছিল, তাদের মানসিক অবস্থা ঠিক সেই মুহূর্তে কিরকম ছিল। কিভাবে হসপিটাল কর্তৃপক্ষ ওই বাচ্চা দুটোকে 4 ঘন্টা অবজারভেশনে না রেখে মৃত ঘোষণা করলো। আর এই যে প্রি ম্যাচিওর সি সেকশন ডেলিভারি করা, এটাও আজকের দিনে একটা বড় স্ক্যামের জায়গা হয়ে গেছে, যেখানে শুধুমাত্র টাকা লুট করার জন্য একটা সন্তান সম্ভবা মাকে ভয় দেখিয়ে তার শরীরে এবং মনে সারা জীবনের জন্য একটা ক্ষত করে দেওয়া হয়। হুয়ের রিপোর্ট অনুযায়ী একটা দেশে যে পরিমাণ বাচ্চার জন্ম হয়, তার মধ্যে মাত্র 10 থেকে 15% সি সেকশন ডেলিভারি করা উচিত। মানে খুব এমার্জেন্সি না হলে সি সেকশন ডেলিভারি করা উচিতই নয়। কিন্তু আমাদের দেশে এই নাম্বারটা কত জানেন? শুনলে আপনিও চমকে উঠবেন। ডাক্তার থেকে শুরু করে প্রাইভেট হসপিটালগুলো টাকার লোভে এত পরিমাণে সি সেকশন ডেলিভারি করায় যে এই নাম্বারটা ভারতে 49.7%। মানে হুয়ের রিপোর্টে যেখানে বলছে 10 থেকে 15%, সেটা ভারতে প্রায় 5 গুণ বেশি, 49%। প্রত্যেক দুজনের মধ্যে একজনকে তারা অপারেশন করতে বাধ্য করে। আর এই দুধের শিশুগুলোর জীবন নিয়েও তারা ছিনিমিনি খেলতে পিছপা হয় না। এবার একটা রিসেন্ট ঘটনা আপনাদেরকে বলি। 5ই ফেব্রুয়ারি 2025 একটা 5 বছরের বাচ্চার জ্বর হওয়ায় তার বাবা হিমাংশু সিংহল তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। অথচ ডাক্তার কোনো পরীক্ষা ছাড়াই জানিয়ে দেয় যে সেই বাচ্চাটার লিভার ড্যামেজ হয়ে গেছে। এরপর তারা ইমিডিয়েটলি সেই বাচ্চাটিকে হসপিটালে ভর্তি করায়, আর কোনো টেস্ট ছাড়াই ওই বাচ্চাটার শরীরে বেশ কয়েকটা ইনজেকশন পুশ করে। ফলে ওই বাচ্চাটার ব্রেন ডেড হয়ে যায়। আর এই পর্যায়ে এসেও ওই পরিবারটার কাছ থেকে তারা ঠিকঠাক পরিমাণে টাকা তুলতে পারেনি। এই কারণে টানা 4 দিন সেই বাচ্চাটিকে ব্রেন ডেড অবস্থায় আইসিইউতে রেখে দেয়। আর বাড়ির লোককে প্রেসার দিতে থাকে লিভার ট্রান্সপ্ল্যান্ট করানোর জন্য। আর 9 তারিখ সেই বাচ্চাটি মারা যায়। হ্যাঁ, আমি মানছি যে কিছু কিছু ডাক্তার ভালো আছেন, কিন্তু এই যে ডাক্তারগুলো যারা টাকার জন্য একটা 5 বছরের বাচ্চাকে মেরে ফেললো, তাদেরকে আপনি কি বলবেন? 2021 সালে গুজরাটের একটা হসপিটালে কিডনি স্টোন বার করতে গিয়ে পুরো কিডনিটাকেই বার করে নিয়েছিল ডাক্তাররা। দেখুন, এই ধরনের ঘটনাগুলো ছাড়াও অপারেশন করতে গিয়ে ভুলবশত পেটের ভিতরে গ্লাভস, সিরিঞ্জ এগুলো রেখে দেওয়া, এক্সপায়ারি ডেটে স্যালাইন, ইনজেকশন পুশ করা, এই ধরনের নেগলিজেন্স তো একেবারে কমন হয়ে গেছে। তবে আজকের দিনে আপনি যতই বড়লোক হন না কেন, একটা যে কোনো রোগ আপনাকে দেউলিয়া করে দিতে পারে। একটা সার্ভে রিপোর্ট অনুযায়ী প্রত্যেক বছর 8 থেকে 9% ভারতীয় পরিবার মেডিকেল বিল পে করতে গিয়ে দরিদ্র সীমার নিচে চলে যায়। আর এর পেছনেও রয়েছে এই প্রাইভেট হসপিটালগুলো। ভারতে যে পরিমাণ হসপিটাল রয়েছে তার মধ্যে 70%ই প্রাইভেট হসপিটাল। যে ট্রিটমেন্ট একটা সরকারি হাসপাতালে 10,000 টাকায় হয়, সেটাই প্রাইভেট হসপিটালে হয় 70,000 টাকায়। কিন্তু এত পরিমাণ টাকার ডিফারেন্স কিভাবে সম্ভব? তো এখানে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। 2017 সালের 31শে আগস্ট 7 বছরের আদ্দা সিং দিল্লির বিখ্যাত ফর্টিস হসপিটালে ভর্তি হয় ডেঙ্গু নিয়ে। কিন্তু হঠাৎই তার অবস্থা ক্রিটিক্যাল বলে তাকে ট্রান্সফার করা হয় ভেন্টিলেশনে। এমনকি তার বাবা মাকে তাকে দেখতে দেওয়া হয় না। আর ভেন্টিলেশনে 5 দিন রাখার পর আদ্দা সিংকে মৃত ঘোষণা করা হয়। আর এই 5 দিনের ট্রিটমেন্টের জন্য কত বিল হয়েছিল জানেন? 17 লক্ষ টাকা। আর এই বিল যখন খুঁটিয়ে দেখা হয় তখন জানা যায় এই 5 দিনে নাকি আদ্দার জন্য 660টা সিরিঞ্জ লেগেছে, 1600টা গ্লাভস লেগেছে, যেখানে নাকি এক একটা সিরিঞ্জের দাম 206 টাকা, যেটা কিনা 10 থেকে 20 টাকায় মার্কেটে পাওয়া যায়। যে গ্লাভসের দাম 10 থেকে 20 টাকা, সেটাই বিলে মেনশন করা হয়েছে 100 টাকার উপরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে ডাক্তাররা ডাক্তারি পাশ করার সময় শপথ নেন যে তারা এথিক্যাল ওয়েতে মানুষের সেবা করবেন, কেন তাদের মধ্যে অনেকেই এই স্ক্যামের সাথে জড়িয়ে পড়ছেন? এর উত্তর হলো
কর্পোরেটাইজেশন। এই বিষয়ে ডিটেলসে জানার জন্য একজন বিখ্যাত হেলথ অ্যাক্টিভিস্ট অরুণ গাড্রে ৭৮ জন ডাক্তারের সাথে কথা বলে একটা সার্ভে করে। তার রিপোর্টে তিনি জানান যে প্রত্যেক ডাক্তারদের প্রায় ১,০০০ জন করে পেশেন্ট হসপিটালে ভর্তি করানোর টার্গেট থাকে, আর এই টার্গেট ফুলফিল করার জন্য তাদেরকে অনেক সময় ফেক সার্জারিও করতে হয়। বা ধরুন যে কোনো একটা সার্জারি যেটা আপনার না করালেও আপনি সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারবেন, সেটাও আপনাকে ভয় দেখিয়ে তারা করাতে বাধ্য হন। এছাড়া রয়েছে অকারণে টেস্ট করানো, মেডিসিন প্রেসক্রাইব করা। এগুলোও করতে হয় যাতে হসপিটালের ইনকাম বাড়ানো যায়। যে ডাক্তার যত বেশি ইনকাম দিতে পারবে পরের বছর তার তত বেশি ইনক্রিমেন্ট হবে। আর যে ডাক্তাররা নিজেদের এথিক্সের সাথে কম্প্রোমাইজ করতে চান না তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় টার্মিনেশন লেটার। মানে আপনি যদি সার্ভাইভ করতে চান তাহলে আপনাকেও এই কারাপ্টেড সিস্টেমের একটা অংশ হতে হবে। 2018 সালে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল অথরিটি রিপোর্ট অনুযায়ী এই প্রাইভেট হসপিটালগুলোর 46% ইনকাম আসে মেডিসিন আর টেস্ট থেকে। আর ডাক্তার যখন আমাদের কোনো রোগের জন্য টেস্ট করাতে বলেন তখন আমাদের বাধ্যতামূলক সেটা করাতেই হয়, নইলে সেই রোগটাকে আমরা ডায়াগনোসিস করতে পারবো না। কিন্তু এর মধ্যে বেশিরভাগটাই থাকে সিঙ্ক টেস্ট, মানে প্রয়োজন ছাড়া অতিরিক্ত টেস্ট। আর সেক্ষেত্রেও ডাক্তাররা একটা মোটা টাকার কমিশন পান প্যাথোলজি ল্যাবগুলোর কাছ থেকে। ইভেন ডাক্তারদের বলে দেওয়া জায়গা থেকে টেস্ট না করলে অনেক ডাক্তাররা আবার সেই রিপোর্টটাকে ছুঁড়ে ফেলে দেন। আর এই ডায়াগনস্টিক সেন্টারগুলোতেও একটা আলাদা ধরনের স্ক্যাম চলে। যে টেস্টগুলো করতে খরচ গিয়ে দাঁড়ায় 40 থেকে 50 টাকা, সেগুলোর জন্যই নেওয়া হয় 200, 300, 400 টাকা। এগুলো নিয়ে না হয় অন্য এক সময় আলোচনা করা যাবে। করোনার সময়ের কথা মনে আছে, যখন আমরা সবাই নিজেদের বাড়িতে ডোলো 650 ওষুধটাকে কিনে রাখছিলাম, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে এই ওষুধটা ঠিক কিভাবে জনপ্রিয় হয়ে উঠল। এই ওষুধটাকে কৃত্রিম উপায়ে জনপ্রিয় করা হয়েছে। 2024 সালের জুলাই সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের রিপোর্ট অনুযায়ী এই ডোলো ওষুধটাকে বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য কোম্পানি থেকে প্রায় 1,000 কোটি টাকার গিফট পাঠানো হয়েছিল বিভিন্ন ডাক্তারদের কাছে। আর শুধুমাত্র গিফট না, আর নির্দিষ্ট কোনো কোম্পানির ওষুধ বিক্রি করতে পারলেই তারা পেয়ে যান দামি পেন, ঘড়ি, ফরেন ঘুরতে যাওয়ার টিকিট। অথচ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার ক্লজ অনুযায়ী কোনো ডাক্তার কোনো গিফট পাওয়ার বদলে কোনো ওষুধের কোম্পানির নাম প্রেসক্রিপশনে লিখতে পারবেন না। তাদেরকে লিখতে হবে সেই ওষুধের জেনেরিক নাম। যেমন ডোলো 650 যে ওষুধটা, তার জেনেরিক নাম হলো প্যারাসিটামল 650। কিন্তু প্রশ্ন হলো সেই কথাটা কজন ডাক্তার মানেন? আবার তো অনেক হসপিটালগুলোতে এমন স্ট্রিক্ট রুল থাকে, পেশেন্টের ট্রিটমেন্টের জন্য যা মেডিসিন লাগবে সব ওই হসপিটালের ফার্মেসি থেকে নিতে হবে, তাও আবার কোনো ডিসকাউন্ট ছাড়া। নেক্সট যে বিষয় সেটা হসপিটাল জগতে একটা ওপেন সিক্রেট, অর্গান ট্রাফিকিং। রিসেন্টলি অশোকনগর থেকে বিকাশ ঘোষ নামে একজনকে পুলিশ অ্যারেস্ট করে। জানা যায় সেই লোকটি চাকরি দেওয়ার নাম করে গ্রাম থেকে ছেলে মেয়েদের শহরে নিয়ে আসতো, তারপর অফিসে জয়েন করার জন্য মেডিকেল চেক আপ করতে হবে বলে তাদেরকে হসপিটালে ভর্তি করত, আর সেখান দিয়েই সেই ছেলে মেয়েদের কিডনি নিয়ে বিক্রি করে দিত। তো এখন প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরেও কেন মানুষ প্রাইভেট হসপিটালে যাচ্ছে? তারা কেন সরকারি হসপিটালে যাচ্ছে না? কিন্তু এই সরকারি হসপিটালগুলোর কি অবস্থা তা আমরা মোটামুটি সবাই জানি। ঠিকঠাক করে বেড থাকে না, যার জন্য রোগীদের মেঝেতে শুয়ে ট্রিটমেন্ট নিতে হয়। বেশিরভাগ হসপিটালে আইসিইউ নেই, ভালো অপারেশন থিয়েটার নেই। আর এই হসপিটালগুলোতেও একটা অন্য ধরনের সিন্ডিকেট চলে। সরকার থেকে টাকা তো বরাদ্দ করা হয়, কিন্তু সেই টাকা হসপিটালের দোরগোড়া পর্যন্ত পৌঁছাতে পারে না। এই মুহূর্তে আমাদের দেশে প্রায় 760টার মতো সুপার স্পেশালিটি হসপিটাল আছে, যার মধ্যে মাত্র 101টা হসপিটালে প্রপার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। বাকিগুলো শুধুমাত্র নামেই সুপার স্পেশালিটি, আদতে সেগুলো এক একটা জেনারেল হসপিটাল। একে তো ডাক্তারের কমতি, তার উপরে সরকারি হাসপাতালগুলোর যে বেহাল দশা, তাতে সাধারণ মানুষেরা বাধ্য হয়ে প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট নিতে চান। কিন্তু বলে রাখি, এই ধরনের স্ক্যাম কিন্তু শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্ব জুড়ে চলছে। আমেরিকা, জার্মানি, চীন এই সমস্ত দেশগুলোতেও 10 থেকে 30% সার্জারি ফেক করা হয়। তবে এত স্ক্যামের মধ্যেও আজও কিছু ভালো ডাক্তারও রয়েছেন, যারা নিজেদের স্বার্থ ভুলে একদম ন্যূনতম টাকায় মানুষের চিকিৎসা করে যাচ্ছেন। যেমন ডক্টর কৃষ্ণমোহন পাঠী, যিনি উড়িষ্যার গঞ্জাম এলাকায় 30 বছরেরও বেশি সময় ধরে বিনামূল্যে চিকিৎসা করছেন, আর 2021 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। ডক্টর রবি কান্নান, তিনি আসামে গিয়ে ক্যান্সারের মতো এক বিরল রোগের চিকিৎসা দিচ্ছেন, তাও আবার বিনামূল্যে, আর তাকেও 2023 সালে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে। কলকাতার ডক্টর ইলোরা মুখার্জি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন বস্তি এলাকায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন। ডক্টর রমেশ পুরোহিত, যিনি গুজরাটের বিভিন্ন এলাকায় মাত্র 5 টাকার বিনিময়ে
টানা 40 বছর ধরে চিকিৎসা করে যাচ্ছেন। এই প্রাইভেট হসপিটালগুলো যারা মানুষের টাকা লুট করছে, সেই হসপিটালগুলো কিন্তু চলে ডাক্তারের জোরে। আর সমস্ত ডাক্তাররা যদি একজোট হতে পারেন, তারা যদি নিজেদের স্বার্থ ভুলে সবাই একজোট হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেন, তাহলে কিন্তু এই স্ক্যামগুলো এত সহজে আর চলবে না। ইভেন আমাদের দেশে যে মেডিকেল লজ রয়েছে, সেগুলোকে আরও স্ট্রিক্ট করতে হবে, যাতে একজন সাধারণ মানুষ তার সাথে হওয়া অন্যায়ের সুবিচার পেতে পারে। তবে এত কিছু বলার পরেও আমি এটাও বলতে চাই যে আমাদের ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থা বিশ্বের মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছে। ইভেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর থেকেও আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং ট্রিটমেন্ট পদ্ধতি অনেক দ্রুত। আমেরিকায় আপনাকে যদি একজন সামান্য ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তাহলে আপনাকে অন্তত 1 থেকে 2 মাস ওয়েট লিস্টে থাকতে হবে। কিন্তু ভারতের মতো একটা ডেভেলপিং কান্ট্রিতেও এর থেকে অনেক কম সময়, কম খরচে ভালো ট্রিটমেন্ট প্রোভাইড করা হয়। তবে এটাও মনে রাখতে হবে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কিছু গলদ রয়েছে। সেই প্রবলেমগুলোকে আমাদেরকে মানতে হবে, অ্যাকনোলেজ করতে হবে, আর সেগুলোকে সলভ করতে হবে। তো বন্ধুরা, আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে, আর আপনারা দেখছিলেন মিঠুন বলছি ইউটিউব চ্যানেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন। এই কথাগুলো আমাদের সবার জানা উচিত। তো দেখা হবে পরের ভিডিওতে।